Bismillahirrahmanirrahim. Seminar about tips and tools for career development. Introduction about me. I am Muhammad Mahfuzul Islam Khan Sohel. I am working as an AGM student MPIC at HEMS Group. I have completed my MBA in Supply Chain Management from Sonargaon University. Also completed MSS in Sociology from Russia University. I have total 19 years of work experience in the field of store, warehouse and inventory management. ইম্পর্টেন্ট নোটস, সেমিনার চলাকালীন সময়ে আপনার মোবাইল অথবা ল্যাপটপ অথবা কম্পিউটারের ক্যামেরা এবং অডিও বন্ধ রাখুন। আপনার কোনো প্রশ্ন থাকলে নোট রাখুন। সেশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো প্রশ্ন করবেন না। আমি আপনার প্রশ্নের জন্য সময় দিব। আমি যখন প্রশ্ন করার জন্য সময় দিব তখন আপনি হাত তুলবেন এবং আমি বলার পর আপনি আপনার মাইক আনমিউট করে প্রশ্ন করবেন। আমি আপনাদের জন্য একটি ফর্মের লিংক শেয়ার করছি, আপনারা ঝটপট করে ফিল আপ করে দেন, সময় লাগবে মাত্র 1 মিনিট। আচ্ছা, যাই হোক, আমাদের আজকের টপিকস আপনারা সবাই জানেন যে টিপস অ্যান্ড টুলস ফর কেরিয়ার ডেভেলপমেন্ট। তো আমরা আসলে আমাদের কেরিয়ার ডেভেলপমেন্ট নিয়ে মূলত কথা বলবো। তো আসলে আমরা কেরিয়ার ডেভেলপমেন্ট বলতে আসলে আমরা কি বুঝি? কেরিয়ার ডেভেলপমেন্টটা হচ্ছে আসলে আপনার কেরিয়ারকে উচ্চমাত্রায় নিয়ে যাওয়ার জন্য আপনার যে কাজের উদ্দেশ্য খুঁজে বের করা এবং হচ্ছে আপনার নতুন নতুন দক্ষতা আপনাকে অর্জন করা, এইটা হচ্ছে মূলত কেরিয়ার ডেভেলপমেন্ট। হ্যাঁ, এখানে একটা দেওয়া আছে, কেরিয়ার বিকাশ হলো নতুন দক্ষতা শেখার, আপনার কাজের উদ্দেশ্য খুঁজে বের করার এবং আপনার কেরিয়ার পথে অগ্রসর হওয়ার জীবনব্যাপী একটা প্রক্রিয়া। আচ্ছা, এখন হচ্ছে আমরা যারা আছি এখন জব করতেছি, মনে হয় কেউ অফিসার আছি, এক্সিকিউটিভ আছি, ম্যানেজার আছি। তো এখন আমাদের কিছু লিমিটেশন আছে। আমরা আসলে কেরিয়ার ডেভেলপমেন্ট কেন করতে পারি না, আমাদের ব্যারিয়ারগুলো কী কী, আমরা হয়তোবা অনেকেই জানি আবার অনেকেই জানি না। তো যার পরিপ্রেক্ষিতে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি কিছু ব্যাপার একটু নিয়ে আসছি যে আসলে আমরা যারা কেরিয়ার ডেভেলপ, যেমন আপনারা অনেকে আছেন 10 থেকে 15 বছর চাকরি বয়স এখনও অফিসার বা এক্সিকিউটিভে আছেন। আমি মনে করি 10 বছর চাকরি হয়ে গেলে অ্যাটলিস্ট তাকে ম্যানেজার হওয়া উচিত, অ্যাটলিস্ট ফুল ম্যানেজার হওয়া উচিত 10 বছরের মধ্যে। আপনি যদি একটা স্টোর হেল্পার হিসেবে জয়েন করেন, আপনি ইন্টার পাস, কারণ হচ্ছে স্টোরে কিন্তু শিক্ষিত মিনিমাম ইন্টার পাস ছাড়া তো লোক নেয় না সাধারণত, ইন্টার পাস বা ডিগ্রি পাস বা মাস্টার্স পাস। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার টোটাল চাকরি 10 বছরের মধ্যে আমি মনে করি টোটাল ম্যানেজার হওয়া উচিত। সেই ক্ষেত্রে দেখা যায় 10 বছর 12 বছর চাকরি বয়সে এখনও অফিসার বা সিনিয়র অফিসার। তো এই যে লোকগুলা কেন ডেভেলপ করতে পারতেছে না, বা অনেক ম্যানেজার আছে চাকরি বয়স 20 থেকে 25 বছর হয়ে গেছে, ওনারা কেন এজিএম ডিজিএম হইতে পারতেছে না, আমি কিছু ব্যাপার নিয়ে আসছি। অ্যান্ড আপনারা আমার সাথে এগ্রি করতেও পারেন, নাও করতে পারেন। আচ্ছা, 1 নাম্বার যেটা কাজ ব্যারিয়ারটা আমার কাছে যেটা মনে হয়েছে, ল্যাক অফ কনফিডেন্স অ্যান্ড কারেজ। মানে হচ্ছে আমাদের কনফিডেন্সের এবং হচ্ছে সাহসের অভাব। আমরা অনেকেই আমি দেখছি আমার লাইফে অনেকেই আছে ভালো কাজ জানে, কাজ বুঝে, কিন্তু জব চেঞ্জ করতে ভয় পায়। হ্যাঁ, ভয় পায় কেন? হ্যাঁ, আমি এখানে আসি, আরেক জায়গায় গিয়ে আবার চাকরি করতে পারবো কি পারবো না, ভয় পাওয়াটাও স্বাভাবিক। কারণ হচ্ছে আমাদের গার্মেন্টস বা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আসলে অনেক পলিটিক্সও চলে, নোংরা পলিটিক্সও চলে। তো যাই হোক, অনেকে আছে আপনার কনফিডেন্স এবং সাহসের অভাবের কারণে আপনারা করতে পারে না, কেরিয়ার ডেভেলপমেন্ট করতে পারে না। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে এই ব্যাপারে আপনারা নোট করেন, পরে আমার সাথে কথা বলবেন, কোশ্চেন করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আমার যদি জানা থাকে আর কি। ল্যাক অফ পেশেন্স, আমাদের ধৈর্যের অনেক অভাব। হ্যাঁ, ধৈর্য আছে, কোথায় আছে? ফেসবুক, ইউটিউব, এই ক্ষেত্রে আবার ধৈর্যের অভাব না। আপনি 4-5 ঘন্টা আপনি দিয়ে দেন, দেখতে পারবে, সমস্যা নাই। কিন্তু একটা কেরিয়ার ডেভেলপমেন্ট নিয়ে একটা সেমিনার হচ্ছে, এখানে ভাই আসার মতো সময় আমাদের নাই, আমাদের ধৈর্য নাই। উই ডোন্ট ওয়ান্ট টু গো আউট ফ্রম আওয়ার কমফোর্ট জোন। আচ্ছা, কমফোর্ট জোনটা হচ্ছে কি? আমরা কমফোর্ট জোন মনে করেন যে আমি আজকে আসি স্কোয়ারে, আচ্ছা ঠিক আছে, স্কোয়ার তো অনেক ভালো একটা কোম্পানি, থাকি এখানেই তো ভালো আছি, বেতন তো বছর বছর একটা বাড়েই, প্রমোশন হচ্ছে, ইনক্রিমেন্ট হচ্ছে, 20 বছর চাকরি করার পর একটা পেনশন পাবো, ভালোই তো, খারাপ না।
মানে একটু ভালো থাকলেই আর সেখান থেকে বের হতে চাই না, কেরিয়ার ডেভেলপমেন্টের কথা আমরা চিন্তা করি না, উই আর জাস্ট চেসিং রেফারেন্সেস। আমাদের আরেকটা সবচেয়ে বড় ব্যাড হ্যাবিট হচ্ছে আমরা কেরিয়ার ডেভেলপমেন্ট করতে চাই কিন্তু আমরা লার্নিং করতে চাই না, শুধুমাত্র আমরা রেফারেন্স খুঁজি, কার রেফারেন্সে যাওয়া যায়, কোন জিএম স্যার আছে ওইখানে, বা আমার এখানে একজন জিএম স্যার ছিল বা সিও স্যার ছিল, উনি আরেক জায়গায় গেছে, ওনার রেফারেন্সে আমি জব নিব, অন্য জায়গায় আমি আজকে এক্সিকিউটিভ আছে ওইখানে গিয়ে আমি ম্যানেজার হব। আমরা শুধুমাত্র রেফারেন্স খুঁজি যে রেফারেন্সের মাধ্যমে আমরা জব পাবো। ল্যাক অফ কেরিয়ার প্ল্যান, আমার জানা মতে আমাদের ল্যাক অফ কেরিয়ার প্ল্যানটা হচ্ছে আমার মনে হয় 90-95% আমরা যারা স্টোরে জব করি আমাদের কোনো আসলে কেরিয়ার প্ল্যান নাই, যে আগামী 3 বছর বা 5 বছরের মধ্যে আমি কোন পর্যায়ে যাব বা 10 বছর পরে আমি আমার প্ল্যানটা কি, ওই প্ল্যান অনুযায়ী আমাকে এজিএম বা জিএম হইতে গেলে আমাকে কি কি করতে হবে, যে এই যে জিনিসগুলা এগুলা আসলে আমরা করি না। এডুকেশন ফর কেরিয়ার, আমাদের অনেকেরই ধারণা আমরা ইন্টার পাস করছি, ডিগ্রি পাস করছি, অনার্স করছি, মাস্টার্স করছি, এমবিএ করছি, চাকরি পেয়ে গেছি, আর পড়াশোনা করা লাগবে না। এই চিন্তাটা আমাদের 90-95% লোকজনের মধ্যে আছে। আমি আদার্স ডিপার্টমেন্ট কথা বলতেছি না, আমি আমার স্টোর, ওয়্যার হাউস, ইনভেন্টরি ম্যানেজমেন্ট এই ডিপার্টমেন্টগুলোর লোকগুলোর কথা বলতেছি। আদার্স ডিপার্টমেন্ট লোক অনেক আগাই গেছে, এটা করতে চাই না। আমাদের একটা ধারণা আমরা চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করছি, চাকরি পেয়ে গেছি, আর কিছুই তো লাগবে না, পড়াশোনা তো শেষ না আপনার। হ্যাঁ শেষ, আপনি যদি যেখানে আছেন যেভাবে আছেন বছরে 5% 10% ইনক্রিমেন্ট বাড়াইলে আপনি যদি হ্যাপি থাকেন ইটস ওকে, আপনার দরকার নাই। বাট আপনাকে যদি কেরিয়ার ডেভেলপমেন্ট কথা চিন্তা করেন তাহলে আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। ডোন্ট ওয়ান্ট টু ইনভেস্ট, আমরা আমাদের কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য কোনো ইনভেস্ট করতে চাই না, সেটা আপনার টাইম ইনভেস্ট হোক আর হচ্ছে আপনার মানি ইনভেস্ট হোক। আচ্ছা, আওয়ার বিহেভ অ্যাজ ইফ উই নো এভরিথিং, আমরা যারা, আমি গত 3-4 মাস থেকে ট্রেনিং প্রোগ্রাম নিয়ে কাজ করতেছি, ইনভেন্টরি ম্যানেজমেন্টের উপরে ট্রেনিং প্রোগ্রাম নিয়ে কাজ করতেছি। এই কাজ করতে গিয়ে আমার অনেক অভিজ্ঞতা হচ্ছে এবং অনেক ছেলেপেলের সাথে আমার কথা হয়েছে, মেসেজিং হয়েছে। মানে কিছু কিছু ছেলে তো আমাকে বলছে 3 বছর 4 বছর চাকরি করে, আমাকে বলছে স্যার আমি তো ইনভেন্টরি ম্যানেজমেন্টের সব জানি, অথচ আমি যখন কোশ্চেন করছি হোয়াট ইজ ইনভেন্টরি এটাই সে বলতে পারে না। তারপর যখন জিজ্ঞেস করলাম টাইপস অফ ইনভেন্টরি, কয় প্রকার ইনভেন্টরি, তাও বলতে পারে না। সে আমাকে বলতেছে স্যার আমি তো সব জানি, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সব পারি। আচ্ছা, আরও কিছু কিছু ছেলেবেলা আমাকে বলছে ওই যে আপনার আমার এখানে তো আপনার এক্সেলের ট্রেনিংও করাই, তো সে আমাকে বলতেছে স্যার আমি তো এক্সেলের 100% কাজ জানি। আমি বললাম যে ভাই তোমার চাকরি বয়স কত? স্যার আমার চাকরির বয়স তো হচ্ছে 4 বছর। তো তুমি স্টোরে কি কাজ করো? স্যার আমি স্টোরে রিপোর্টিংয়ের কাজ করি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভাই আপনি অনেক কাজ জানেন, তা আপনি তো 100% কাজ জানেন, আমি তো 18 বছর থেকে এই এক্সেল ট্যাক্সেল এগুলো নিয়ে পড়ে আসি, তো আমি তো, আমার কাছে মনে হয় আমি 25% কাজও জানি না। তো ওনাকে, ভদ্রলোককে আমি 3টা কোশ্চেন করলাম, উনি একটারও অ্যান্সার দিতে পারেন নাই। উনি নাকি এক্সেলের সব কাজ পারে। তো এই যে আমাদের অনেকের মধ্যে এটা আছে, ল্যাক অফ উইশ। আমাদের ইচ্ছা আছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করার, কিন্তু ডেভেলপমেন্ট করার জন্য আমার কি পদক্ষেপ নিতে হবে সেইটার বেলায় আর নাই। আমার কনফিডেন্স নাই, আমার সাহস নাই, আমি হচ্ছে আপনার ক্যারিয়ার প্ল্যান নাই, আমি পড়াশোনা করি না, আমি কোনো কিছু টাইম বা মানি ইনভেস্ট করি না ক্যারিয়ার ডেভেলপমেন্টের পিছনে, কিছুই না। ইচ্ছা আছে কিন্তু এই ইচ্ছার তো লাভ নাই। জেনারেল সেন্স ডেফিসিয়েন্সি, এইটা হচ্ছে আমি বলি আপনাকে, এটা হচ্ছে আমাদের স্টোর লোকজনের মানে সেন্সটা বুঝেন। তো আমি হচ্ছে ট্রেনিং প্রোগ্রামের জন্য সার্কুলার করি, আমার কাছে চাকরি চায় এবং আমাকে কেউ কোশ্চেন করে স্যার ট্রেনিং করলে কি চাকরি দিবেন?
আচ্ছা বলেন তো ভাই, আপনারা যারা ট্রেনিং করেন তারা কি যেসব কোম্পানির ট্রেনিং করা, ওরা কি আপনার চাকরি দিয়ে দেয়? এই হচ্ছে অবস্থা আমাদের। কমন সেন্সে কত লো, আমাদের কমন সেন্স নাই। উই স্লিপ অ্যান্ড ড্রিম এর মানে হচ্ছে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি। আচ্ছা, মানুষ তো এবার বলবেন যে স্যার মানুষ তো স্বপ্ন ঘুমাই ঘুমাই দেখে। হ্যাঁ, আপনি স্বপ্ন ঘুমায় ঘুমায় দেখবেন, যেটা যে স্বপ্নটা শয়তান আপনাকে দেখায় সেটা হচ্ছে ঘুমায় ঘুমায় দেখেন। আর আপনি যদি আপনার কেরিয়ারের স্বপ্ন আপনি যদি চিন্তা করেন, আজকে আপনি অফিসার আছেন, আপনি আগামী 10 বছর পরে আপনি স্টোর এজিএম হবেন বা জিএম হবেন, এই স্বপ্নটাকে আপনাকে ঘুমায় ঘুমায় দেখলে হবে না। এই স্বপ্নটাকে দেখতে হবে আপনাকে জেগে জেগে দেখতে হবে। এবং আপনারা জানেন কিনা আমি জানি না, এই যে ভারতের একজন প্রেসিডেন্ট ছিল, সায়েন্টিস্ট হচ্ছে অধ্যাপক আবুল কালাম আজাদ, বিজ্ঞানী। উনি একটা কথা বলছে, স্বপ্ন সেটা নয় যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয়, স্বপ্ন হচ্ছে সেটাই যেটা হচ্ছে আপনি মনে লালন করতেছেন এবং ওই স্বপ্নটা পূরণ হওয়ার আগ পর্যন্ত আপনাকে ঘুমাইতে দিবে না। এটা হচ্ছে স্বপ্ন। হ্যাঁ, তো আপনি যদি কেরিয়ার ডেভেলপমেন্টের স্বপ্ন দেখেন, এটা ঘুমায় ঘুমায় দেখলে হবে না। আচ্ছা, এবার আমরা দেখবো যে আমরা আসলে কেরিয়ার ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের কি কি করতে হবে। হাউ ইউ ক্যান ডেভেলপ ইউর কেরিয়ার, আপনি কিভাবে কেরিয়ার ডেভেলপমেন্ট করবেন। কন্টিনিউ ইয়ার এডুকেশন অ্যান্ড আর্ন সার্টিফিকেট। আর আপনি যদি চিন্তা করেন না আমি আজকে অফিসের সাথে জয়েন করেছি, আমি আগামী 5 বছর মধ্যে ম্যানেজার হব, আপনাকে অবশ্যই আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটাকে আরও স্ট্রং করতে হবে। আপনি যদি আজকে ডিগ্রি পাস থাকেন, আপনাকে হয় মাস্টার্স করতে হবে, না হলে হচ্ছে আপনাকে এমবিএ করতে হবে, না হলে আপনাকে পিজিডি করতে হবে। কারণ হচ্ছে কেন করবেন সেটাও আমি বলে দেই। কারণ হচ্ছে দেখেন, আমার এখানে দেখলাম যে আজকে যারা জয়েন করেছে তাদের ম্যাক্সিমামই দেখলাম মাস্টার্স এমবিএ করা। হ্যাঁ, কিন্তু দেখেন আমার এখানে যারা ডিগ্রি পাস ইন্টার পাস এইসব লোকজন কিন্তু আমার এখানে আজকে অ্যাটেন্ডই করে নাই। তো যারা মাস্টার্স পাস এমবিএ করা তারা এই সেমিনারে আসছে, কিন্তু অল্প শিক্ষিত যে ভদ্রলোকরা আছে ওনারা কিন্তু আসে নাই। কিন্তু ওনারা কিন্তু চায় কেরিয়ার ডেভেলপমেন্ট হোক, কিন্তু কিভাবে হবে এই যে আমি মেসেজগুলো দিচ্ছি মানে সেইটাও ওনারা নিতে রাজি না। যে 1 ঘন্টা বা 2 ঘন্টা, আচ্ছা ঠিক আছে স্যার একটা জিনিস ইয়া করছে, সার্কুলার করছে, আচ্ছা দেখি না অ্যাটেন্ড করি, এই সময়টুকু তাদের নাই। যাই হোক, আপনি মাস্টার্স পাস যদি হয়ে থাকেন, আপনি এমবিএ করা হয়ে থাকলেও কিন্তু আপনার পড়াশোনা কিন্তু করতেই হবে। আপনার যদি মাস্টার্স এমবিএ থাকে আপনি ডেফিনেটলি হচ্ছে আপনার এই প্রফেশনাল ট্রেনিংগুলো করতে হবে। আচ্ছা, লার্ন ফ্রম আদার্স সেকশন অ্যান্ড আদার্স ডিপার্টমেন্ট। আসলে আমরা চিন্তা করি যে আমরা শুধু আমাদের ডিপার্টমেন্টের জিনিসগুলা শিখলেই মনে হয়ে যাবে। না, আপনার যদি ক্যারিয়ার ডেভেলপমেন্টের চিন্তা থাকে, আপনাকে আপনার যেমন আমার কথা আমি যদি বলি, আমি যখন স্কোয়ারে ছিলাম আমি চাকরি শুরু করেছি জেনারেল স্টোর দিয়ে। তো আমি জেনারেল স্টোরের কাজ শেষে গিয়ে আমি আমার কলিগদের সাথে করতাম, এই যে কি বলে এই এক্সট্রিজার ফেব্রিক স্টোরেজের কলিগ ছিল, ওদের সাথে গিয়ে আমি গল্প করতাম, গল্প করার ছলে আমি তাদের কাজগুলো শিখতাম। হ্যাঁ, তারপর হচ্ছে আমার যারা আই ডিপার্টমেন্টের কলিগ ছিল, কাটিংয়ের যারা কলিগ ছিল, এইচআর এডমিনের যারা কলিগ ছিল, ওদের সাথে গল্প করতাম আর ওরা কি কাজ করে না করে এগুলো একটু জানতাম, শেখার চেষ্টা করতাম। সো আপনাকে যদি ক্যারিয়ার ডেভেলপমেন্টের চিন্তা থাকে, আপনাকে অবশ্যই আদার্স ডিপার্টমেন্ট সম্পর্কেও আপনার নলেজ থাকতে হবে। আপনি শুধু আপনার সেকশনের নলেজ দিয়ে আপনি ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে পারবেন না। থিঙ্ক আউট অফ দ্য বক্স, এটা মানেটা হচ্ছে আসলে গণ্ডির বাইরে চিন্তা করা। আমাদের স্টোরে যারা জব করে আমি দেখছি, যেমন জেনারেল স্টোরে জব করে বা অ্যাক্সেসরি স্টোরে জব করে, তাকে যদি বলা হয় ভাই তোমাকে আমি জেনারেল স্টোরে দেব, সে পারবে না। সে চাকরি করে 10-12 বছর থেকে ওই অ্যাক্সেসরি শিখছে, ওইটাই ওর বাইরে সে আর চিন্তাও করতে পারে না যে আমি অ্যাক্সেসরি জেনারেল স্টোরের রেস্পন্সিবিলিটি নেব বা হচ্ছে আমি ফেব্রিকের রেস্পন্সিবিলিটি নেব। শুধু তাই না, দেখেন আমি কোনো একটা প্রতিষ্ঠানে যাওয়ার পরে আমার হচ্ছে জেনারেল স্টোর, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স আর হচ্ছে আপনার
ডাইংয়ের স্পেয়ার পার্টস এটা এক জায়গায়, আর সুইং মেশিনের স্পেয়ার পার্টস আরেক জায়গায়। এগুলা কাজ কিন্তু অলমোস্ট সেম। সুইং মেশিনের স্পেয়ার পার্টস, ডাইং মেশিনের স্পেয়ার পার্টস, জেনারেল স্টোর, ইলেকট্রিক্যাল, একই কাজ। তো আমার স্পেয়ার পার্টস স্টোরের অফিসার কোনো কারণে চাকরি চলে গেল, তো আমি আমার ওই স্টোর থেকে একটা ছেলেকে অফার করলাম যে তুমি ওইখানে কাজ করো। না স্যার, ওই কাজ আমি পারবো না। হ্যাঁ, এই যে এটা হচ্ছে তার চিন্তাভাবনার লিমিটেশন। সে আউট অফ দ্য বক্সের চিন্তাভাবনা করতে পারে না। মানে একই সেকশনের জাস্ট দুইটা পার্ট সে চিন্তা করতে পারতেছে না যে আমি ওইখানে গিয়ে কাজ করব। তো তাইলে এইসব লোকের দ্বারা তো ভাই ক্যারিয়ার ডেভেলপমেন্ট হবে না। স্টপ মেকিং এক্সকিউজেস। আমাদের তো আসলে বাঙালিদের হাত হচ্ছে তিনটা, ডান হাত, বাম হাত, আর একটা হচ্ছে অজুহাত। ক্যারিয়ার ডেভেলপমেন্ট না হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে এই অজুহাত। যেমন অজুহাত কেমন? আমি সার্কুলার করি হচ্ছে এই ট্রেনিংয়ের জন্য, আমাকে অফার করে স্যার জব দেন। তা আমি আবার এক ছেলেকে বলছি, ওই ছেলে আমি চিনিও না জানিও না, ওই ছেলে আমাকে বলতে স্যার আমাকে একটা জব দেন, আমি যেখানে আছি সেখানে ভালো নাই। তা আমি তাকে কোশ্চেন করলাম আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি? স্যার ডিগ্রি পাস। আপনার কোনো প্রফেশনাল ট্রেনিং আছে? না স্যার। তো প্রফেশনাল ট্রেনিং করেন আপনি ভাই, এরকম তো আমার কাছে জব খোঁজার দরকার নাই, আপনি আপনাকে ডেভেলপমেন্ট করেন। স্যার করবো স্যার, সময় পাই না। হ্যাঁ, সময় পায় না। অথচ ভাই আমরা হচ্ছে 2012 সালে, 13 সালে, 14 সালে ওই সময়ে হচ্ছে বিডি জবসে গিয়ে ট্রেনিং করছি শুক্রবারে সারা দিন। তারপরে হচ্ছে আপনার 2015, 16, 17 3 বছর লাগছে আমার MBA করতে। মানে ইচ অ্যান্ড এভরি ফ্রাইডে আমাকে ওইখানে অ্যাটেন্ড করতে হয়েছে। আমি কিন্তু এই এক্সকিউজটা দিতে পারি নাই। তো যাই হোক, আল্লাহ চাহেতু এই এক্সকিউজটা আমি দেই নাই বলেই হয়তো বা আজকে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আসতে পারছি। 15 বছর বয়সে স্টোর AGM হইতে পারছি। হ্যাঁ, আল্লাহ পাকের মেহেরবানিতে, এবং আমার স্যাক্রিফাইস বলেন, আমার যাই হোক ইচ্ছা বলেন, চেষ্টা বলেন, সব কিছু মিলে। সো আমাদের এই এক্সকিউজগুলা বাদ দিয়ে দিতে হবে। আমরা প্রত্যেক মাসে উচিত মিনিমাম, আমি মনে করি যারা এক্সিকিউটিভ ম্যানেজার লেভেল আছেন তাদের মাসে মিনিমাম হচ্ছে টার্গেট নেওয়া উচিত। মাসে আমার ক্যারিয়ার ডেভেলপমেন্টের পিছনে 1000 টাকা করে খরচ করব। বছরে কিন্তু 12,000 টাকা, অনেক টাকা। আপনি 12,000 টাকা ট্রেনিং যদি প্রফেশনাল ট্রেনিং করতে পারেন, আমি আশা করি অনেক আগায় যাবেন। কিন্তু এইটা আমরা তো করব না, কারণ আমাদের তো টাকা হয় না, সময়ও হয় না। এই যেমন তো তাদের সময়ই নাই। মানে একটা ফ্রি সেমিনার অ্যাটেন্ড করবে ক্যারিয়ার ডেভেলপমেন্টের উপরে, এই সময়টুকু আমাদের নাই। তাদের এক্সকিউজ কি? সময় নাই স্যার। স্যার সপ্তাহে একটা দিন শুক্রবার, তা আবার রাত্রে আবার ক্লাস করা কেমন লাগে? এই যে একটা এক্সকিউজ, এইটাই হচ্ছে আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য সবচেয়ে বড় হাতিয়ার না হওয়ার জন্য। আচ্ছা, একটা ছোট্ট একটা ভিডিও দেখি আমরা। ভিডিওটা একটু দেখেন। হ্যাঁ, বেশি না, 2 মিনিটের একটা ভিডিও, এখানে অনেক শিক্ষার আছে। কিন্তু সুযোগের কোনো সৎ ব্যবহার করলাম না। যখন সুযোগ সব চলে যায় তখন হাউমাউ করে নীরবে কাঁদি আর বলি জীবনে যে কিছুই করলাম না। এখন শুধু প্রস্থানের পালা একজন অকর্মণ্য ব্যক্তি হিসেবে। কেউ ফিরেও তাকালো না আমার দিকে, কারণ যোগ্য না, অযোগ্য ব্যক্তিতে পরিণত হয়েছে, অযোগ্য ব্যক্তিতে পরিণত হয়েছে। সবই ছিল, কিন্তু কিছু করলাম না, গড়লাম না, শুধু অবঞ্চিত হয়ে রয়ে গেল। আর ওই যে আমার ছোটকালের বন্ধু, যার কিছুই ছিল না, সে কিন্তু যোগ্য হয়েছে। সে আজকে অনেক বড় অবস্থানে পৌঁছে গেছে, কারণ তার যেটুকু সুযোগ ছিল সেটা দিয়েই কিন্তু সে কিন্তু নিজেকে প্রতিফলিত করে, প্রতিষ্ঠিত করে, যোগ্য ব্যক্তিতে পরিণত। আজকে সে উল্লাসিত, আমি বিমর্ষ। আজকে সমাজ তাকে সম্মানিত করে, শ্রদ্ধা করে, আর আমাকে করে অশ্রদ্ধা, অবহেলা, এবং বলে আমি অবাঞ্ছিত, তোর কোন জায়গা নেই। তাহলে এখন ভেবে দেখেন, আমাদের শত্রুকে আমি নিজেই। আমরা অনেকেই কেউ শুধু অজুহাত দিয়ে বেরিয়ে গেল, আমার এটা নেই, আমার ওইটা নেই, আমার ওইটা নেই, আমার ওইটা নেই। যেটা আছে
সেটাকে আহরণ করো, যেটা আছে সেটা দিয়ে নিজেকে প্রতিফলিত করো। কি নাই বলে চিৎকার করা দরকার নেই, যা আছে তা নিয়ে বুকে জড়িয়ে ধরে নিজেকে সৃষ্টি করো, ওখানেই তোমার সার্থকতা। অজুহাতটা বন্ধ করো, যা আছে তাকে আলিঙ্গন করো, নিজেকে সৃষ্টি করো। নিজেকে নিয়ে নিজে চিন্তা করুন, নিজেকে নিয়ে নিজেকে ভাবুন, অন্য কখনো ভাবার দরকার নেই। নিজেকে নিয়ে ভাবুন এবং নিজেকে কখনো শত্রুতে পরিণত করতে না। আপনি আঁকালে আমার দেশ আঁকাবে, আপনি জাগলে আমার জাতি জাগবে। বুঝতে পারছেন? ভিডিওটা তো দেখছেন। আমাদের শত্রু আসলে আমরা নিজেরাই। আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট না হওয়ার কারণ কিন্তু আমরা নিজেরাই। এটা কিন্তু আমরা বুঝতে চাই না, আমরা বুঝি না, আমরা মনে করি অন্য কিছু। তো হোয়াট এভার, যাই হোক, আমরা আমাদের ইয়াতে যাই। বি পেশেন্ট অ্যাবাউট কেরিয়ার ডেভেলপমেন্ট। ওই যে একটু আগে বললাম যে আমাদের আসলে ধৈর্য নাই। আমরা একটা ফ্রি সেমিনার করব কেরিয়ার ডেভেলপমেন্টের পিছনে জন্য, সেই সময়টুকু আমাদের 1-1.5 ঘন্টা সময় বের করার মতো সময় আমাদের হাতে নাই। হ্যাঁ, আপনি ইউটিউব, ফেসবুকিং করার জন্য কিন্তু অনেক সময় আছে, অনেক ধৈর্য আছে, কিন্তু এগুলোর জন্য ইয়ে না। কিন্তু শেষমেশ হচ্ছে আমরা দোহাই দিই কি, আল্লাহ পাক আমার ভাগ্যটা পরিবর্তন করে দিল না। দোষ হয় সব আল্লাহ পাকের। হ্যাঁ, দোষ সব আল্লাহ পাকের। আল্লাহ পাক আমার সহায় হয় নাই, এই জন্য হচ্ছে আমি জীবনে কিছুই করতে পারলাম না। কিন্তু আপনি কতটা ইয়া করছেন, আপনার কেরিয়ার ডেভেলপমেন্টের জন্য আপনি কতটা চেষ্টা করেছেন, এই কোশ্চেনটা কিন্তু আমরা আমাদের বিবেককে করি না। ক্রিয়েট এ প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান। আপনাকে অবশ্যই আপনি যদি ক্যারিয়ার ডেভেলপমেন্ট চিন্তা করেন, আপনাকে প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান চিন্তা করতে হবে। যেমন হচ্ছে মনে করেন যে আমি যদি আমার কথা বলি, আমার চাকরি আসলে প্রথমে 1-2 বছর আসলে তখন উরু মন ছিল, তখন আসলে আর ক্যারিয়ার ডেভেলপমেন্টে কোনো চিন্তা ভাবনা করি নাই। বাট আমার চাকরির বয়স যখন মোটামুটি 2 বা 2.5 বছর হইলো, তখন থেকে আমার কাছে মনে হইলো যে না, আমি ঠিক আছে, যেখানে আছি এখানেই জব করব। এখন তাহলে দেখেন, আপনাদের সামনে কিন্তু এখন দেখতেছেন যে স্টোর এজিএম, ডিজিএম, জিএম লেভেলের লোক আছে। কিন্তু আমি যখন চাকরি শুরু করি তখন কিন্তু আমার কিন্তু সামনে ওই সময় তো স্টোর জিএম ছিলই না, ইভেন তো ম্যানেজার পোস্টটাও খুব লিমিটেড ছিল। তখন স্টোরের ম্যাক্সিমাম পোস্ট ছিল ইনচার্জ, আর সবচেয়ে বড় পোস্ট ছিল ম্যানেজার। হ্যাঁ, তো এই আজকে 5-7 বছর থেকে আপনার এজিএম, ডিজিএম, জিএম এই পোস্টগুলো ক্রিয়েট হয়েছে স্টোরের। তো যাই হোক, তখন আমি কিন্তু তখন থেকে আমার প্ল্যান হচ্ছে যে আমি আগামী 10 বছরের মধ্যে আমাকে অ্যাটলিস্ট ফুল ম্যানেজার হতে হবে, এটা ছিল আমার টার্গেট। তো যাই হোক, আমি টোটাল চাকরির 4.5 বছর বয়সে আমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছিলাম। তারপরে আমি আটকে গেলাম কীরকম, মাস্কোতে 6 বছর ছিলাম, কোনো প্রমোশন পেলাম না। দেন 7 বছর পরে, মাস্কোতে 7 বছর চাকরি করার পরে আবার জয়েন করলাম অ্যাজ এ সিনিয়র ম্যানেজার হিসাবে, স্টোরের সিনিয়র ম্যানেজার হিসাবে। দ্যাট মিনস সিনিয়র ম্যানেজার হয়েছে আমি টোটাল হচ্ছে 10 বছর 12 বছর আমার চাকরি, টোটাল 12 বছর বয়সে আমি সিনিয়র ম্যানেজার হয়েছি। হ্যাঁ, আর আমার টার্গেট ছিল 15 বছরের মধ্যে জিএম হওয়ার। জিএম হইতে পারি নাই, 15 বছরের মধ্যে আমি স্টোর এজিএম হইতে পারছি। এখন দেখা যাক আল্লাহ পাক আমাকে জিএম কতদিনে বানায়। আমার তো টার্গেট ফেল হয়ে গেছে, বাট এইগুলা বলার কারণ হলো আপনাদেরকে, বাট আমি কিন্তু শুধুমাত্র ওই কেরিয়ার প্ল্যান করে কিন্তু বসে নাই। আমি কিন্তু সেই 2012 সালে 12, 15, 17 এই 3 বছরে আমি প্রায় 8 থেকে 10টা প্রফেশনাল ট্রেনিং করছি। 15 থেকে 17 সাল পর্যন্ত আমি এমবিএ করেছি। ঠিক আছে, শুধু কেরিয়ার প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান করলেও কিন্তু হবে না, আপনার প্ল্যান অনুযায়ী আপনাকে কাজও কিন্তু করতে হবে। গো আউট ফ্রম ইওর কমফোর্ট জোন। এই যে আমরা একটু ভালো একটা প্রতিষ্ঠান পাইলেই আমরা ওইখান থেকে আর বের হতে চাই না। যেখানে একটু জব সিকিউরিটি থাকে ওইখান থেকে আর আমরা বের হতে চাই না। যদি অন্য কোথাও গিয়ে আবার চাকরি না টিকে রাখতে পারি, হ্যাঁ, ভয় থাকাটা তো স্বাভাবিক, কারণ হচ্ছে আমরা তো আসলে জানি না কিছু। কোম্পানি যেখানে আছে সেখানে যেটা দিচ্ছে, সত্যিকার অর্থে বলি, এটাই কোম্পানি অনেক বেশি দয়া করে দিচ্ছে, আপনি আপনার যোগ্যতা অনুযায়ী দিচ্ছে না এরকম।
ইনক্রিজ ইওর এঙ্গেজড উইথ ডিজিটাল মিডিয়া। বর্তমান যুগে আগে এক সময় ছিল আপনার পত্রিকার চাকরির সার্কুলার হইতে, এখনও তো পত্রিকার সার্কুলার হয় না বললেই চলে। তো এই জন্য আপনাকে হচ্ছে ডিজিটাল মিডিয়াতে অ্যাড থাকতে হবে, যেমন বিডি জবস, লিঙ্কডইন, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ। ইদানিং তো আপনার এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা অনেক বড় একটা রোল প্লে করতেছে জবের ক্ষেত্রে। প্রত্যেক ডিপার্টমেন্টেরই কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা মেসেঞ্জার গ্রুপ আছে। তারপর আপনার আমাদের ম্যাক্সিমাম জবগুলো হচ্ছে বিডি জবসে হয়, তারপর হচ্ছে লিঙ্কডইনে হয়। সো এখানে হচ্ছে আপনাকে এঙ্গেজ থাকতে হবে। অনেকের আমি দেখি 10 বছর 12 বছর চাকরি বয়স, ও বিডি জবস কি এটাই বুঝে না, তো সে ক্যারিয়ার ডেভেলপমেন্ট কী বুঝবে? অথচ বাংলাদেশে আপনার জবের জন্য বিডি জবস আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট। বেস্ট মানে কি, ওরাই তো সবাই এটাই তো বেশি ইউজ করে। আপনার এমপ্লয়ার বলেন আর এমপ্লয়ি বলেন, বিডি জবসটাকে বেশি ইউজ করে। অনেকে আছে বিডি জবসের নামই শুনে নাই, হয়তো বা 10 বছর 12 বছর চাকরি করতেছে। ডেভেলপ ইউর সেলফ ইন ডিমান্ড স্কিলস। আচ্ছা, আপনার কিছু কিছু সময় ট্রেন্ড বলে আপনাকে এখনকার বর্তমান ট্রেন্ডে কিছু ডেভেলপমেন্ট স্কিল দরকার হয়, যেমন হচ্ছে কমিউনিকেশন স্কিল। আগে কিন্তু এক সময় আপনার স্টোরের ওই কমিউনিকেশন স্কিল লাগতো না, মেল করেসপন্ডেন্স লাগতো না। এখন কিন্তু আপনাকে ভাই মেল করেসপন্ডেন্স লাগবে। আপনি একজন ম্যানেজার কেন, আপনি একজন অফিসার এক্সিকিউটিভ হইলেও কিন্তু ইদানিং আপনাকে এই কমিউনিকেশন স্কিলটা থাকতে হবে। আপনার মেলিং লেখা জানতে হবে। তাও কি মেলিং কি আর বাংলা লিখবেন? নো, মেলিং লিখতে হবে আপনাকে ইংলিশে। সো আপনাকে এই জন্য কিন্তু আপনার ইংলিশের কমিউনিকেশন স্কিল থাকতে হবে। তারপরে মেল রাইটিংয়ের কমিউনিকেশন স্কিল থাকতে হবে। এগুলো হচ্ছে এখন ট্রেন্ড। লিডারশিপ স্কিল থাকতে হবে। আগে কিন্তু আপনার ম্যানেজমেন্ট, স্টোর ম্যানেজাররা, স্টোর অফিসার ইয়াতে গালিগালাজ করতো। এখন কিন্তু আপনি গালিগালাজ করলে আপনার চাকরি চলে যাবে। এখন আপনাকে ওদেরকে মোটিভেট করতে হবে লিডারশিপ দিয়ে, ওদেরকে মোটিভেশন করতে হবে মোটিভেশন দিয়ে। সো আপনি এখন গালিগালাজ করলে কাজ হবে না। মোটিভেশনাল স্কিল থাকতে হবে আপনার, অ্যানালিটিক্যাল স্কিল থাকতে হবে। যেমন হচ্ছে আমি বলি, আমি সব জায়গায় যখন যাই, গিয়ে দেখি যে স্টোরে হিউজ একটা ল্যাপটপার বা গত 4 বছর 5 বছর থেকে মালামাল পড়ে আছে, আমার জায়গা দখল করে আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার অনেক কোম্পানিতে এক্সপিরিয়েন্স আছে। তো এখন আমি যখন স্টোর ম্যানেজারকে ধরি, এই মালটা 5 বছর থেকে পড়ে আছে কেন? স্যার মার্চেন্ডাইজারকে তো বলছি, কিন্তু স্যার ওরা তো বলছে ইউজ করবে। আচ্ছা, তো মেল দিয়েছেন কোনো দিন? মেলটা আমাকে দেখান। না স্যার, মেল তো দেওয়া হয় নাই কখনো। ওই যে মার্চেন্ডাইজারকে সে বলছে এক কান দিয়ে, আরেক কানটা নিচে, আচ্ছা ইউজ করব। ওই যে ইউজ করতেছে, সে বলছে 6 মাস পরে একবার করে কিন্তু বলছে, কিন্তু সে 6 বছরে কিন্তু এটা ইয়া করতে পারে নাই, ডিসপোজাল করতে পারে নাই। তা আমি আসার পরে ঠিকই কিন্তু আমি 6 মাসের মধ্যে ডিসপোজাল করে ফেলছি। কেন ডিসপোজাল করছি? আমি প্রথমে মেল দিছি হচ্ছে মার্চেন্ডাইজিং যারা আছে রিলেটেড, তাদেরকে মেল দিলাম যে ভাই এই মালটা গত 6 বছর থেকে পড়ে আছে, আমার জায়গায় ওয়েস্টেজ হচ্ছে, তুমি ভাই হয় এটা ইউজ করো, নাহলে ডিসপোজালের পারমিশন দাও। হ্যাঁ, এটা হচ্ছে কোম্পানির জন্য একটা ওয়েস্ট। আপনার আনইউজড মাল 6 মাস বা 6 মাসের বেশি পড়ে থাকাটা হচ্ছে কোম্পানির জন্য একটা ওয়েস্ট। তো এই যে জিনিসগুলা আপনাকে এইসব স্কিল আপনার থাকতে হবে। এটা হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিল। আপনার অযথা মাল 6 বছর পড়ে আছে, জায়গাটা আপনার ওয়েস্টেজ হচ্ছে। আপনি তো এই আপনার এক হচ্ছে জায়গা ওয়েস্টেজ হচ্ছে, আপনার রানিং মাল রাখতে পারতেছেন না। 2 নাম্বার হচ্ছে আপনার এই কোম্পানির টাকাগুলো অযথা হয়ে ব্লক হয়ে আছে। আপনি যে 5 বছর আগে বিক্রি করতে পারেন, ওই টাকা দিয়ে কিন্তু কোম্পানি আরও বিজনেস করতে পারতো। সো এইসব অ্যানালিটিক্যাল স্কিল আপনার থাকতে হবে। টিম ওয়ার্ক, আপনাকে এখন নতুন একটা ট্রেন্ড হচ্ছে টিম ওয়ার্ক। ম্যানেজমেন্ট এটাকে খুব বেশি পছন্দ করে এবং মডার্ন ম্যানেজমেন্টও এটা চায়, টিম ওয়ার্ক। আগে বলতো যে আমি করছি, এখন আমি করছি বললে এটা ভুল হবে, এখন বলতে হবে আমরা করেছি। হ্যাঁ, তো আপনাকে টিম বিল্ডিংয়ের স্কিল থাকতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার লিন ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে। 6 সিগমা এখনও আমাদের ইয়াটা এতটা বেশি পপুলারিটি হয় নাই, বাট এটা আসতেছে। এটা ইন ফিউচারে খুব বেশি পপুলার হয়ে যাবে আমাদের গার্মেন্টস বা স্টোরের জন্য। তো আমি এই পর্যন্ত 6 সিগমা ছাড়া যেগুলো বলছি সবগুলাই কিন্তু আপনার আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এবং এই যে কমিউনিকেশন স্কিলের কারণে কিন্তু কোম্পানি অনেক লাভবান হয়। হ্যাঁ, কমিউনিকেশন স্কিল আগে যারা ছিল মান্দাত্তা আমলের ম্যানেজার, তাদের কারণে কিন্তু কোম্পানি অনেক
লসে ছিল, লস না আসলে অনেক কিছু জানতো না, অনেক প্রবলেম হইতো, অনেক ইনফরমেশন না থাকার কারণে মাল মিস ইউজ হইতো, এই যে জিনিসগুলো হয়। কিন্তু এখন কিন্তু এগুলা হওয়ার চান্স খুব কম। ইউ মাস্ট ইনভেস্ট, আপনাকে অবশ্যই ইনভেস্ট করতে হবে। আপনার ক্যারিয়ারের পরিবর্তনে চিন্তা থাকলে আপনাকে অবশ্যই মানি ইনভেস্ট করতে হবে। মানি ইনভেস্ট কেন করবেন? লার্ন করার জন্য, ট্রেনিং করতে হবে আপনাকে। আপনার হয় ট্রেনিং করতে হবে, না হলে এমবিএ করতে হবে, না হলে পিজিডি করতে হবে, হোয়াট এভার আপনাকে করতেই হবে। আপনাকে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে গেলে ভাই ইনভেস্ট ছাড়া কোনো কিছু হয় না। ফ্রি পাবেন, ফ্রিতে আসলে ভালো কিছু হয় না। টাইম ইনভেস্ট, এই যে আমাদের লোকজন টাইম ইনভেস্ট করতে চায় না। এই যে একটা ফ্রি সেমিনার, এটা তো অ্যাটেন্ড করতে আমরা চাই না। এগুলো করতে হবে, ফ্রি সেমিনার হোক বা পেড সেমিনার হোক, হোয়াট এভার আপনাকে অ্যাটেন্ড করতে হবে। ইনক্রিজ ইউর প্রফেশনাল নেটওয়ার্কিং। হ্যাঁ, এবার তো বলবে যে স্যার আমাদের নেটওয়ার্ক তো অনেক স্ট্রং। কারণ হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্টের কথা যদি বলি, বড় বড় দুইটা এখন নেটওয়ার্কিং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, কি সুইলস আছে আর হচ্ছে স্লিম আছে। এখন যারা আছে তাদের চিন্তা ভাবনা, আমরা তো দুইটা বড় বড় নেটওয়ার্কের আওতায় আইসা পড়ছি, আমাদের তো কোনো চাকরির আর অভাব নাই। ভাই নেটওয়ার্কিং এটা না, নেটওয়ার্কিং এটা না। এখন মনে করেন যে স্লিমের ভাই আমাকে হয়তো অনেকে চিনতে পারে, আমি জানি না। সিনিয়র যারা আছে ওনাদেরকে হয়তো বা অনেকেই চিনতে পারে, কিন্তু আমি কজনকে চিনি, আমি কজনকে চিনি। আপনি আইসা আমাকে বললে, আপনি একজন ম্যানেজার মনে করেন, আপনি বললেন যে স্যার আমাকে একটা চাকরি দেন। ভাই আমি যে আপনাকে চাকরি দিব, আপনি আসলে কোয়ালিফাইড না নন কোয়ালিফাইড? হ্যাঁ, আপনার হয়তো মাস্টার্স পাস সার্টিফিকেট আছে, এমবিএ করা থাকলেই যে আপনি কাজে পারদর্শী, ব্যাপারটা কিন্তু এরকম না। তো আপনার সাথে কিন্তু আমার একটা ইন্টারাকশন থাকতে হবে, দেন না আমি আপনার যখন বুঝতে পারবো। যেমন আমার এখানে প্রায় 30-35 জন ট্রেনিং করে, আমি এখান থেকে মোটামুটি 4-5 জনকে বুঝতেছি না ওরা আসলে ইন ফিউচারে ভালো করতে পারবে। কারণ ওদের কথাবার্তা স্টাইল, বা ওরা কোশ্চেন করার যে স্টাইল, বা ওদের যে কোশ্চেন ট্রেনিং করার আগ্রহ, কোশ্চেন করার আগ্রহ, এগুলো দেখলে বোঝা যায় যে না, ও আসলে ইন ফিউচারে ভালো করবে। তেন আপনি আমাকে হুট করে বললেন আর আমি আপনাকে চাকরি দিয়ে দিব, এটা কি সম্ভব? আর স্টোর হচ্ছে একটা সেন্সিটিভ জায়গা। হ্যাঁ, আপনি আমার সাথে হচ্ছে নেটওয়ার্কিং করতে হবে। নেটওয়ার্কিংটা কীরকম? যদি আপনি আমার সাথে ট্রেনিং করেন 2 মাস, 3 মাস, 6 মাস, হ্যাঁ আপনি আমার ট্রেনিং করলেই যে আমি আপনার চাকরি দিয়ে দেবো এটাও কিন্তু না। আপনি যদি আসলে পারদর্শী হন, দেন আমি চিন্তা করব, না ঠিক আছে দেখি ওর জন্য কিছু একটা করা যায় কি না। হ্যাঁ, আবার এমনও অনেকে আছে দেখা যাচ্ছে যে আপনি আসলে এখন জানেন না কিছু, বা ট্রেনিং করার পর অনেক কিছু জানছেন, শিখছেন, তখন আমি যখন কনফিডেন্ট পাবো না তাকে কোথাও পাঠাইলে আমার বদনাম হবে না, দেন আমি পাঠাবো। হুট করেই কি একজন আইসা বললে আমি চাকরি দিয়ে দিতে পারবো? চাকরি থাকলেও তো আমি দিব না ভাই। কেন দিব? আমি কি আপনি চিনি? আপনি আমাকে চিনতে পারেন, বাট আমি কি আপনাকে চিনি? চিনি না। সো নেটওয়ার্কিং এটা না। আমরা অনেকেই ভাবি যে আমরা তো বড় বড় দুইটা গ্রুপে অ্যাড হয়ে গেছি, আমাদের চাকরির অভাব নাই। নো ভাই, এটা নেটওয়ার্কিং না। নেটওয়ার্কিং হচ্ছে আপনার যারা আপনার যাদেরকে রেফারেন্স দিবেন তারা আপনাকে ভালোভাবে চিনতে হবে, জানতে হবে আপনাকে। আপনি আসলে কাজ যে বুঝেন এটা আপনাকে, তাই সে এটা বুঝতে হবে যে না এই ছেলেটা কাজ জানে। প্রফেশনাল নেটওয়ার্কিংটা কি, এটা আমি আপনাদেরকে 1-2টা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। যেমন হচ্ছে আমার সাথে এখন বর্তমানে যে পলমলের আর্কের আর যে হেড অফ স্টোর জসিম স্যার আছে, ওনার সাথে আমার একটা পরিচয় হচ্ছে একটা এরকম গ্রুপের মাধ্যমে, বাপসের মাধ্যমে। তো ওনার সাথে পরিচয় হলো, হাই হ্যালো হয়, কথা হয়। তারপরে হচ্ছে ওনার এখানে এক সময় একটা পোস্ট ভ্যাকেন্ট হলো সিনিয়র ম্যানেজার হিসাবে। তো আমি ওখানে ইন্টারভিউ দিয়েছিলাম। তো ইন্টারভিউতে উনি তখন উনি আমাকে রিড করতে পারছে যে আসলে আমি কিছু না কিছু জানি, ঠিক আছে। বাট আনফর্চুনেটলি ওই জবটা আমি করতে পারি নাই। কেন করতে পারি না? স্যালারিতে নেগোসিয়েশনে আমার সাথে হয় নাই, এই কারণে ওই জবটা আমার হয় নাই। বাট ওই সময় থেকে কিন্তু জসিম স্যার আমাকে জানে যে না ওর মধ্যে কিছু একটা আছে। হ্যাঁ, বা এরপরে আমার 2 জায়গায় চাকরির সমস্যা হলে আমি তাকে রিকোয়েস্ট করলাম যে স্যার কোথাও যদি কোনো অপরচুনিটি থাকে আমাকে একটু দেখেন, কোথাও একটা জব দেওয়া যায় কিনা। তারপর কিন্তু উনি উইলিংলি আমাকে প্রথমে একটা জব দিল মানে কি সিভি দিল, বললো যে আপনি অমুক জায়গায় যোগাযোগ করেন, ইন্টারভিউ দেন, হইলে হইতে পারে। তো ইন্টারভিউ দিলাম, চাকরি হলো।
ওইখানে আমি বেশি দিন চাকরি করতে পারিনি, 6-7 মাস। এরপর এখানে জবলেস হলাম। জবলেস হওয়ার পর আমি আবার ওনাকে বললাম যে স্যার আমার তো জবটা ছেড়ে দিছি, এখন স্যার একটু দেখেন। তো ইন দ্য মিন টাইম 1-1.5 মাস পরে উনিই যে কোম্পানিতে জব ছেড়ে দিছে উনিই আমাকে অফার করছে যে আমি এখানে জব ছেড়ে দিছি, তুমি এখানে ট্রাই করে দেখতে পারো। পরে আমার সিভিটা ওখানে দিল, দেওয়ার পরে আমি ইন্টারভিউর মাধ্যমে চাকরি কিন্তু পেয়ে গেলাম। তো এই যে ব্যাপারটা, কিন্তু আমার চাকরি কিন্তু আমাকে নিতে হয়েছে, বাট রেফারেন্সটা কোথায় কাজে লাগছে? জাস্ট হচ্ছে ওনার ওই কোম্পানিতে লুক নিবে জানতাম না, সার্কুলার ছিল না, জাস্ট আমার সিভিটা দিছে, ঠিক আছে, রেফারেন্স এটুকু কাজে লাগছে। আচ্ছা, ভেরি রিসেন্ট যদি আর একটা ঘটনা বলি, আমি গত 1 বছর আগে একটা ট্রেনিং প্রোগ্রাম করেছিলাম টোটাল ইনভেন্টরি ম্যানেজমেন্টের উপরে। তো আমার এখানে প্রায় 30-35 জন ট্রেনিং করেছে। তো ওইখানে আমি দেখছি যে মোটামুটি 4-5 জন আছে যারা ভালো, এবং আমি আশাবাদী ওরা ইন ফিউচারে ভালো করবে। তো ইন দ্য মিন টাইম দেখেন, তো কিছুদিন আগে মাস 2-3 আগে আমাকে একটা মাল্টিনেশনাল কোম্পানি থেকে আমার কাছে বললো যে আমরা একটা ম্যানেজার নিব, তো আপনার কাছে যদি পরিচিত ভালো ছেলে থাকে আমাকে 1-2টা সিভি দেন। তখন ওই যে আমার এখানে ট্রেনিং করছে একটা ছেলে, ডেপুটি ম্যানেজার, ডিবিএল কোম্পানিতে জব করে সে, এবং সে কিন্তু আমি যে ট্রেনিং করাইছি এগুলোর অনেকটাই সে জানতো। ব্যাপারটা এরকম না যে আমার এখান থেকে সব কিছু জানছে, আমার এখান থেকে হয়তো 50% জানছে, আমি যেগুলো জানাইছি এগুলোর 50% সে আগেই জানতো। তো যাই হোক, পরে ওর সিভিটা আমি ওই কোম্পানিতে দিলাম, দেওয়ার পরে ওর ইন্টারভিউ নিল, এবং ভালো একটা হ্যান্ডসাম স্যালারিতে তার জবটা হয়েছে। আমি কিন্তু জাস্ট তার সিভিটা জাস্ট আমি দিছি ওই কোম্পানিতে, আমার কাজ কিন্তু এটুকুই। তার সাথে আমার ইন্টারাকশন হওয়ার, নেটওয়ার্কিং হওয়ার কারণে কি লাভ হয়েছে, ওই কোম্পানিতে কোনো সার্কুলার হয় না, ইন্টারনাল ইয়ার করার কারণে আমার কাছে কোনোভাবে মেসেজটা পাইছি যে ওইখানে ম্যানেজার নিবে, আমি তার সিভিটা জাস্ট ওইখানে দিছি। তারপর তাকে ডাকছে, ডাকার পরে ইন্টারভিউ নিছে, ইন্টারভিউতে সে ভালো করছে এবং ভালো একটা হ্যান্ডসাম স্যালারিতে তার জব হয়েছে। তো এইটা হচ্ছে আসলে নেটওয়ার্কিং। তো আমি আশা করতেছি যে আপনারা আসলে বুঝতে পারছেন নেটওয়ার্কিংটা আসলে কি জিনিস। গিভ ইন্টারভিউ অ্যান্ড ইন্টারভিউ, আমরা তো ইন্টারভিউ দিতেই চাই না, বাট আমি বিলিভ করি ইন্টারভিউ থেকে অনেক কিছু শেখার আছে। আমার এই যে লার্নিংয়ের যে সিস্টেমটা, আমি যত কিছু শিখছি তার আমি মনে করি 50-70% শিখছি হচ্ছে ইন্টারভিউর মাধ্যমে। কারণ আমার তো ভাই আগে তো এরকম কেউ লেসন দেয় নাই যে তুমি এইভাবে আগাও, বাট আমার ম্যাক্সিমাম লেসন হচ্ছে আমি ইন্টারভিউ দিয়ে কিন্তু অনেক কিছু শিখছি। আমি ইন্টারভিউ থেকে অনেক কিছু শিখছি। হ্যাঁ, আমি কিন্তু ইন্টারভিউ ফেস করছি 100+, আমার এই বয়সে 100+ ইন্টারভিউ ফেস করছি আমি, এবং আমি ওখান থেকে অনেক কিছু লার্নিং করছি। মাস্ট বি স্যাক্রিফাইস মাইন্ডেড, আমরা তো আসলে স্যাক্রিফাইস করতেই চাই না। এই যেমন আপনার ধরেন যে আমরা ফ্রাইডে বউ বাচ্চাকে নিয়ে সময় দিব, আচ্ছা ভাই দেন না, সমস্যা কি? আমি তো রাত্রে 9টা থেকে না বলছি না, মনে করেন যে 6টা-7টা পর্যন্ত বউ বাচ্চা নিয়ে ঘুরে টুরে আসলাম, এখন তো স্যার আমি টায়ার্ড। স্যাক্রিফাইস মাইন্ড না হলে ভাই ক্যারিয়ার ডেভেলপমেন্ট চিন্তাও করা দরকার নাই। ইফ ইউ থিঙ্ক ইউ আর নট গেটিং রাইট রিমুনারেশন দেন চেঞ্জ ইউর জব। আমরা অনেকেই চিন্তা করি যে আমি এখানে যা স্যালারি পাচ্ছি, স্যার অমুক কোম্পানিতে আমি এখানে এক্সিকিউটিভ আমি পাই 25,000 স্যালারি, অমুক এক্সিকিউটিভ 40,000 পায়, স্যার এটা কেমন হয়? ভাই তার যোগ্যতা আছে, সে পাচ্ছে, আপনি এখানে বসে আছেন কেন? স্যার রেফারেন্স তো নাই। কে বলছে রেফারেন্স নেই? রেফারেন্স লাগে সব চাকরিতে, সব চাকরিতে রেফারেন্স লাগে। হ্যাঁ রেফারেন্স লাগে সিভিটা ড্রপ করার জন্য, বাট ইন্টারভিউ ডাক পাওয়ার জন্য। ইন্টারভিউর পরে তো ভাই আপনাকে ইন্টারভিউ দিয়ে চাকরি নিতে হবে নাকি? আপনার তো সেই যোগ্যতা নাই। আপনাকে যদি বলে হোয়াট ইজ ইনভেন্টরি, আপনি তো ইনভেন্টরির সংখ্যা বলতে পারবেন না, তাহলে আপনার চাকরি কেমনে দিবে? সো আপনার যদি এরকম মনে হয় যে না, আপনি যেমন আমি মাস্কোতে 6 বছর পর প্রমোশন পাই নাই, আমি সুইচ করছি যে সিনিয়র ম্যানেজার হিসাবে, আমি ফিল করলাম যে না আমি এখানে আমি যেই ডেজিগনেশন যেই স্যালারি ডিজার্ভ করতে সেটা আমাকে মাস্কো দিচ্ছে না, দেন এই জন্য হচ্ছে আমি কি করলাম, আমি হচ্ছে মাস্কোর জব চেঞ্জ করলাম। হ্যাঁ, আমরা এখানে ছোট্ট একটা দেখব, ভিডিও দেখব, 1 মিনিটের একটা ভিডিও। ঠান্ডা পানির বোতলটা কিনে আনলাম, যার দাম নিয়েছে হলো 15 টাকা। আমি দোকান থেকে
আমি দোকান থেকে কিনলে এই ঠান্ডা পানির বোতলটা কিনে আনলাম, যার দাম নিয়েছে হলো 15 টাকা। এখন আপনি চিন্তা করেন, বাসের জ্যামের মধ্যে যদি আপনি এই ঠান্ডা পানির বোতলটা কিনেন, তাহলে আপনার কাছ থেকে বাসের মধ্যে নিবে 20 টাকা। ঠিক একই পানির বোতল যদি আপনি চিটাগং বা রাঙ্গামাটির পাহাড়ের কোনো আদিবাসীদের কাছ থেকে কিনেন, আপনার কাছ থেকে এই পানির বোতলটা নিবে হলো 50 টাকা। ঠিক একই পানির বোতল যদি আপনি কোনো 5 স্টার রেস্টুরেন্ট থেকে কিনেন, 15 টাকার এই পানির বোতলটার দাম নিবে হলো 200 টাকা। আর যদি আপনি এয়ারপোর্টের অভ্যন্তর থেকে এই পানির বোতলটা কিনেন, আপনার কাছ থেকে নেবে 15 টাকার পানির বোতলটা 300 টাকা। এখন একবার চিন্তা করেন, বোতলটাও এক, ভিতরের পানিটাও এক, কোম্পানিও সেম, কিন্তু জায়গা বুঝে দাম কিন্তু বাড়তেছে কমতেছে। এখন কথা হলো, আপনি যদি কোনো জায়গায় যদি মূল্যহীন হয়ে পড়েন বা আপনাকে যদি কেউ দাম না দেয়, বেশি কিছু করার দরকার নেই, নিজেকে পরিবর্তন করার দরকার নেই, স্থানটা পরিবর্তন করেন, দেখবেন আপনার দামটাও বাড়তেছে কমতেছে। আপনার জায়গা বুঝে দাম। এই দেখেন, এই 15 টাকা পানির বোতল এক এক জায়গায় এক এক দাম। আমি ভিডিওটা আপনাকে দেখান। আমি আপনাদেরকে ভিডিওটা দেখানোর উদ্দেশ্য বলি, ওই ছেলে যেই কথাটা বলছে এটা আসলে হয়তোবা সব কথাটা, তার সব কথাই কিন্তু ঠিক না। 15 টাকা পানি বোতল ওই 300 টাকা হবে, এটাও ব্যাপার না। 15 টাকার পানির বোতলটা 50 টাকা কিন্তু হয়, এটা কিন্তু সত্য কথা। আচ্ছা, এখন ওই যে আমি একটু আগে বললাম যে হচ্ছে আপনি যদি কোথাও মনে করেন যে আপনি মনে করতেছেন যে না, আপনাকে রাইট রেমুনারেশন দিচ্ছে না, আপনি তাহলে চেঞ্জ করেন। যেমন মাস্কোতে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলাম, আমাকে আমার যোগ্য দেওয়া হয় নাই, দেন আমি চেঞ্জ করছি কি, আমি কিন্তু ডেপুটি ম্যানেজারের সাথে চেঞ্জ করি নাই, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আমি কিন্তু সিনিয়র ম্যানেজারের সাথে জয়েন করছি। হ্যাঁ, সো এখন আমার কথা হলো, আমি কিন্তু আমাকে চেঞ্জ করি নাই, আমার কাজ যেটুকু জানতাম আমি সেটুকুই জানতাম। হ্যাঁ, তবে এটা ঠিক, আমি যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিনিয়র ম্যানেজার পর্যন্ত গেলাম, এটার জন্য আমার না কিছু তো অর্জন করতে হয়েছে না। যেমন হচ্ছে আমি ওই সময় অর্জন করছি হচ্ছে প্রফেশনাল ট্রেনিং করছি 5-6টা, MBA করেছি, যার কারণে কিন্তু আমি সিনিয়র ম্যানেজার জয়েন করতে পারছি। হ্যাঁ, তো এখন আমি আপনি মনে করেন যে স্টোরের এক্সিকিউটিভ যদি বলি, আমার এখানে স্টোর এক্সিকিউটিভ স্যালারি দিয়ে আমি 25 থেকে 30 হাজার টাকা, স্কোয়ারের এক্সিকিউটিভের স্যালারি আছে 50 থেকে 80 হাজার টাকা। হ্যাঁ, বাট ওই যে স্কোয়ারের যেই ছেলেটা 50,000 এক্সিকিউটিভ পায়, তার কোয়ালিটি আর আমার আমি বর্তমানে যেখানে, ওর কোয়ালিটি কি সেম? ডেফিনেটলি সেম না। বা মনে করেন যে হয়তো বা সেম হইতেও পারে, কিন্তু তাইলে আপনি কাজ করেন, আপনি তাহলে ওইখানে যেতে হবে। আপনি যদি মনে করেন আপনি 30,000 না, আপনি 50,000 পাওয়ার যোগ্যতা রাখেন, তাইলে আপনাকে আরেক জায়গায় চেঞ্জ করতে হবে। আমরা ওইটা করি না, না করে আমরা সবসময় শুধুমাত্র বলি যে কোম্পানি আমাকে দেখে না, কোম্পানি আমাকে সুযোগ দেয় না। ভাই, সুযোগ তো ভাই কেউ কাউকে দিবে না, আপনার সুযোগ আপনাকে তৈরি করে নিতে হবে, আপনাকে এটা অর্জন করতে হবে। না, কেউ কাউকে সুযোগ দিবে না, আপনার টাকা আপনাকেই অর্জন করে নিতে হবে। এই জিনিসটা কিন্তু আমরা বুঝি না, বুঝতে চাই না। এই ছিল মোটামুটি আমাদের আসলে আমরা ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কি করতে পারি। আচ্ছা, এখন হচ্ছে আমাকে অনেকেই প্রশ্ন করে যে স্যার, আমরা আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কি কি প্রফেশনাল কোর্স করতে পারি, তা একটু আলোচনা করি। আপনি সাপ্লাই চেইন MBA করতে পারেন, PGT করতে পারেন, ডিপ্লোমা ইন মার্চেন্ডাইজিং করতে পারেন। মার্চেন্ডিং কেন করবেন? মার্চেন্ডাইজিংয়ের জবের সাথে কিন্তু স্টোর জব অনেক রিলেশন আছে। আপনি যখন মার্চেন্ডাইজিংয়ের টার্মগুলো বুঝবেন, তখন মার্চেন্ডাইজিংয়ের সাথে আপনি কাজ করতে সুবিধা হবে। আমাদের স্টোর কিন্তু মার্চেন্ডাইজিং ডমিনেট করে, বাট আপনি যখন মার্চেন্ডাইজিংয়ের ব্যাপার জানবেন, তখন কিন্তু আপনি মার্চেন্ডাইজিংকে ডমিনেট করতে পারবেন। তুমি এটা করছো কেন, তুমি এটা করো না, তুমি এইভাবে বুকিং দিছো কেন, তুমি কোম্পানি ক্ষতি করতেছো, এই কথাগুলো বলতে পারেন, তখন মার্চেন্ডাইজার আপনাকে ভয় পাবে মার্চেন্ডাইজার। এখন আমরা ভয়ে থাকি মার্চেন্ডাইজারের ভয়ে, একটা ট্রেনি মার্চেন্ডাইজারের ভয়ে থাকি আমার স্টোর ম্যানেজার। আর আপনি যখন কাজ জানবেন, কাজ বুঝবেন, তখন আপনার স্টোর অফিসারের ভয়ে থাকবে হচ্ছে মার্চেন্ডাইজিং ম্যানেজার। কারণ হচ্ছে মার্চেন্ডাইজারে যখন ভুল করে, অনেক বড় বড় ভুল করে ফেলে, কারণ হচ্ছে ভুল করলে এটা চলে যাবে হচ্ছে ম্যানেজমেন্ট লেভেলে। প্রফেশনাল শর্ট ট্রেনিং করতে পারেন সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপরে, ইনভেন্টরি ম্যানেজমেন্টও শর্ট ট্রেনিং করতে পারেন, ওয়্যারহাউস ম্যানেজমেন্টও শর্ট ট্রেনিং করতে পারেন, কেমিক্যাল ম্যানেজমেন্টের উপরে শর্ট ট্রেনিং করতে পারেন। তারপর আপনার এই যে অ্যাডভান্স এক্সেল, গুগল শিট, এগুলোর উপর ট্রেনিং করতে পারেন। প্রফেশনাল ট্রেনিং অন ইংলিশ রিডিং, রাইটিং, স্পিকিং, এমনকি আপনার IELTS করতে পারেন। লিন, লিডারশিপ, মোটিভেশন, এইগুলোর উপর ট্রেনিং করতে পারেন।
প্রফেশনাল শর্ট ট্রেনিং অন কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট। হ্যাঁ, আপনাকে কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট কিন্তু জানতে হবে। এই কমপ্লায়েন্সের উপর আপনি ট্রেনিং করতে পারেন, তারপরে এইচআরের উপরে ট্রেনিং করতে পারেন। এই যে আমি যতগুলো বললাম প্রত্যেকটার উপর আমার কিন্তু ট্রেনিং আছে, প্রত্যেকটার উপর কিন্তু আমার ট্রেনিং আছে। হ্যাঁ, ট্রেনিং বলতে আমি এমবিএ করছি, পিজিডি করি নাই, ডিপ্লোমা ইন মার্চেন্ডিং করি নাই, বাট এই যে বাকিগুলো কিন্তু সবগুলো কিন্তু আমার করা আছে। হ্যাঁ, এগুলো সবগুলো আমার করা আছে। লিডারশিপ, লিন, মোটিভেশন, এগুলোর উপর ট্রেনিং করা আছে আমার। কমপ্লায়েন্সের উপর আমার ট্রেনিং করা আছে, এইচআর ম্যানেজমেন্টের উপর আমার ট্রেনিং করা আছে। এগুলো কেন করবেন? এগুলো না করলে আপনাকে হচ্ছে আপনি একজন ম্যানেজার বা ভালো একজন স্টোর এজিএম জিএম হইতে পারবেন না। যেমন আমি বলি, কিছুদিন আমি কোনো একটা কোম্পানিতে এক কি বলে হাউস কিপিং সুপারভাইজার মানে এডমিন অফিসার আমার এক লোডারের সাথে দ্বন্দ্ব লাগাইছে। হ্যাঁ, দ্বন্দ্ব লাগাইছে হচ্ছে এরকম, ওরে আইসা বলছে যে এই জিনিসটা পরিষ্কার হয় না কেন। তো সে বলছে স্যার আমি তো লোডার, এটা তো আমার কাজ না। হ্যাঁ, তুই আবার মুখে মুখে তর্ক করস। তা আমার স্টোর ম্যানেজারকে ডাকলো, ডাকার পরে বলছে যে ও তো মুখে মুখে তর্ক করে। তখন শুনলো যে কী হয়েছে, তো স্টোর ম্যানেজার বলছে আপনি ওকে ক্লিনারের কাজ কেন বলতেছেন, ও তো লোডার। ওই কথাটা তার পছন্দ হয় না, সে গিয়া করছে কি, তার যে ম্যানেজার আছে তাকে গিয়ে বলছে স্টোরের লোডার আমার সাথে বেয়াদবি করছে। আচ্ছা ঠিক আছে, এবার কী করছে, স্টোরের লোডারের ডাইকে নিয়ে ওই এডমিন ম্যানেজার এবং কমপ্লায়েন্স ম্যানেজার দুইজন তাকে মুখে মুখে সাসপেনশন করে দিছে, তুই আগামী এক সপ্তাহ আসবি না। তো এখন ওই ছেলে আবার লোডারটা আমার কাছে আসছে, ম্যানেজারের কাছে গেছে, ম্যানেজার এডমিন বলছে তাহলে কী করার, তুই আসিস না। তো ও আবার বুদ্ধি করে আমার কাছে আসছে। তো আমার কাছে আসার পরে আমি বললাম কী হয়েছে, স্যার এই ঘটনা। আমাকে বলতে তোমার কোনো কাগজ দিছে? না স্যার। তখন আমি কমপ্লায়েন্স ম্যানেজারকে বললাম যে ভাই আপনার ল কি চেঞ্জ হয়েছে নাকি? না স্যার। কেন, কি হয়েছে? তো আপনি মুখে মুখে একজনকে সাসপেনশন করতেছেন, এই ল তো আমার জানা নাই, তাহলে ল চেঞ্জ হয়েছে। আর চেঞ্জ না হলে আপনার মতো একজন কমপ্লায়েন্স ম্যানেজার তো এইটা মুখে মুখে সাসপেনশন করতে পারেন না। না স্যার আপনি ঠিকই বলছেন, এটা তো মুখে মুখে হয় না, তো আপনি মুখে মুখে কেন করছেন? ওকে ফাইন, ওর বিরুদ্ধে অভিযোগ আসছে, ওরে আপনি শোকজ দেন। আপনার যদি মনে হয় ওকে আপনি প্রথম শোকজ দিবেন, শোকজ দেওয়ার পরে যদি অ্যান্সার মনোভূত না হয় দেন আপনি ব্যবস্থা নেবেন না। হ্যাঁ স্যার ঠিকই আছে, তো আপনি শোকজ দেন। তখন সে শোকজ দিছে। হ্যাঁ, শোকজ উইথ সাসপেনশন। আচ্ছা যাই হোক, এবার ওর 3 দিন সাসপেনশন করছে। আমি বলছি ঠিক আছে বাবারে, তুমি 3 দিন পরে আসবে আমার কাছে। তো 3 দিন পরে আসছে, ওর অ্যান্সারটা আমি লিখে দিছি। আমি একেবারে লিখে দিছি, এমনভাবে লিখে দিছি এখন তো দেখা যায় যে ওই যে অফিসার, ইভেন তো এডমিন ম্যানেজার আর হচ্ছে কমপ্লেন্স ম্যানেজার ডিসিশন নিয়ে নিছে এই লোডারকে ওরা রাখবেই না, অথচ লোডার কোনো অপরাধ নাই, এই লোডারকে ওরা রাখবেই না। আচ্ছা যাই হোক, এখন আপনার যে 3 দিন পরে আসছে, আসার পরে আমি স্টোর ম্যানেজার বললাম এটার অ্যান্সার লেখা দেন। সে আমাকে রিকোয়েস্ট করতেছে স্যার এডমিনের সাথে লাগালাগি করে স্যার কি হবে স্যার, ওই একটু মাপটাপ চাইয়া স্যার অ্যান্সারটা দিয়ে দিই। আমি বললাম নো। কেন, ওকে অন্যায় করছে, মাপ চাপে কেন? ওকে অন্যায় করছে, ও তো অন্যায় করে নাই, তাহলে ও মাপ চাপে কেন? যেটা সত্য সেটাই লেখেন। পরে আমি লেখা দিছি, এইভাবে লিখবে, লিখছে। লেখার পরে এখন তো দেখছে যে উল্টো অফিসারেরই সমস্যা, তখন ওই লোডারকে ডাইকে নিয়ে অফিসারের সাথে মিউচুয়াল করে দিছে। সো এই জন্য আপনাকে কমপ্লেন জানতে হবে, এইচআর ম্যানেজমেন্ট জানতে হবে। হ্যাঁ, কারণ না হলে আপনার সামনে অন্যায় হবে, আপনি সেটা করতে পারবেন না, কি বলে এটাকে, রোধ করতে পারবেন না। স্টোর বইলেই যে এডমিন বইলেই যে ওরা যা বলবে তাই হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনার স্টোর হেড হিসেবে কিন্তু আপনার দায়িত্ব আছে। আপনি যদি ওরটা মেনে নেন, আপনার আখিরাতে হলেও কিন্তু আপনাকে জব দিতে করতে হবে। আজকে যদি আমি যদি ওর প্রোটেকশন না দিতাম, ওর চাকরি চলে যেত, আমি কিন্তু আখিরাতে গিয়েও কিন্তু আমাকে জবাব দেওয়া লাগতো যে এই লোকটা আপনি জানছেন যে তার অন্যায় নাই, তারপর আপনি কেন এটা নিয়ে করেন নাই। সো এই জন্য হচ্ছে আমাদের, আর স্টোর এমন একটা জায়গা, আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টের নলেজ আপনাকে থাকতে হবে। কাটিং বলেন, প্রোডাকশন বলেন, হ্যাঁ, প্রত্যেকটা জায়গার নলেজ আপনার থাকতে হবে, না হলে আপনি ভালো ইনভেন্টরি ম্যানেজমেন্ট করতে পারবেন না।
আমি আপনাদের জন্য 2টি ট্রেনিং মডিউল রেডি করেছি। 1 নম্বর, ইনভেন্টরি ম্যানেজমেন্ট ফর গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি। 2 নম্বর, প্রফেশনাল কম্পিউটার ট্রেনিং অফ MS ওয়ার্ড, অ্যাডভান্সড এক্সেল এবং গুগল শিট। এই কোর্সটা কিন্তু আপনারা সব বিভাগের লোকেরাই, যেমন HR, এডমিন, কমপ্লায়েন্স, অ্যাকাউন্টস, প্রোডাকশন সহ সবাই করতে পারবেন। কোন কোর্স এ আমি কি শিখাবো এবং আপনি আমার কাছে এই কোর্সগুলি করলে কি উপকারিতা পাবেন তা আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিব। একটু ধৈর্য ধরে শুনুন। ইনভেন্টরি ম্যানেজমেন্ট ফর গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে আপনারা যা শিখতে পারবেন তা হল সকল স্টোর এবং ওয়্যারহাউস সম্পর্কে বিস্তারিত শিখানো হবে, কিভাবে সঠিকভাবে পণ্য গ্রহণ, পরিদর্শন, সংরক্ষণ এবং প্রেরণ করবেন তা শেখানো হবে। জেনারেল এবং স্পেয়ার পার্টস স্টোরের কার্যাবলী সম্পর্কে বিস্তারিত শিখানো হবে। ফাইবার, তুলা স্টোরের কার্যাবলী সম্পর্কে বিস্তারিত শিখানো হবে। ইয়ার্ন স্টোরের কার্যাবলী সম্পর্কে বিস্তারিত শিখানো হবে। গ্রে ফেব্রিক স্টোরের কার্যাবলী সম্পর্কে বিস্তারিত শিখানো হবে। কেমিক্যাল ও ডাইস স্টোরের কার্যাবলী সম্পর্কে বিস্তারিত শিখানো হবে। ফিনিশড ফেব্রিক স্টোরের কার্যাবলী সম্পর্কে বিস্তারিত শিখানো হবে। ওভেন এবং ডেনিম ফেব্রিক স্টোরের কার্যাবলী সম্পর্কে বিস্তারিত শিখানো হবে। ট্রিমস এবং অ্যাক্সেসরিজ স্টোরের কার্যাবলী সম্পর্কে বিস্তারিত শিখানো হবে। শিপমেন্ট কার্যক্রম সম্পর্কে বিস্তারিত শিখানো হবে। BSCI, রেপ, সেডেক্স, টেকনিক্যাল, প্রোডাক্ট সেফটি, অ্যাকর্ড অথবা অ্যালায়েন্স, RSC, গটস, OCS, RCS, GRS, সিটিপেট ইত্যাদির মতো বিভিন্ন অডিট কিভাবে ফেস করবেন তা শিখানো হবে। স্টোর ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত অডিট সম্পর্কে 150টিরও বেশি চেকলিস্ট সম্পর্কে শিখতে পারবেন। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এর সাথে সম্পর্কিত 150টিরও বেশি এব্রিভিয়েশন এবং এলাবোরেশন শিখবেন, যা চাকরির ইন্টারভিউয়ের জন্য খুবই প্রয়োজনীয়। আপনি মালামাল কিভাবে হ্যান্ডলিং করবেন তার পদ্ধতি সম্পর্কে 100টিরও বেশি জিনিস একেবারে রিসিভ, ইন্সপেকশন, কিপিং, ইস্যু থেকে শুরু করে অর্ডার ক্লোজিং করা শেখানো হবে। কর্মক্ষেত্রে আপনার বসকে কিভাবে খুশি রাখবেন তার জন্য 100টিরও বেশি টিপস শেখানো হবে। আমার দেওয়া উপরোক্ত বিষয়ের বাইরেও যদি শিক্ষার্থীদের কোনো জানার থাকে আমি সেগুলোও শেখানোর চেষ্টা করব। এই কোর্সটি করলে আপনারা কিভাবে উপকৃত হবেন? আপনি যদি একটি স্টোরে কাজ করেন এবং এই কোর্স করার পরে আপনি অন্য যে কোনো স্টোরে চাকরির জন্য ইন্টারভিউ দিতে পারবেন। আমার এই কোর্সটি আপনাকে বর্তমান সময়ের সাথে আপডেট করবে, যাতে আপনি কোথাও ইন্টারভিউ দিতে গেলে অন্য 2-4 জনের থেকে এগিয়ে থাকতে পারেন। আপনি বর্তমানে যেখানে অবস্থান করছেন আপনি সুন্দরভাবে কাজগুলিকে সংগঠিত করতে পারবেন। আমার এই কোর্সটি আপনার পেশাদার দক্ষতা এবং জ্ঞান উন্নত করবে। এই প্রশিক্ষণ আপনার উৎপাদনশীলতা এবং দক্ষতা বৃদ্ধি করবে। আমার এই কোর্সটি আপনার মনোবল বাড়াতে সাহায্য করবে। এটি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। অন্যান্য তথ্যসমূহ: এই কোর্সটি আগামী 16 আগস্ট থেকে শুরু হবে। কোর্সটির মেয়াদ 3 মাস। কোর্সটিতে মোট 20 থেকে 25টি ক্লাস করানো হবে। সপ্তাহে মাত্র 2 দিন রাত্রে 1 ঘন্টা করে অনলাইনে ক্লাস করানো হবে। কোর্স ফি মাত্র 5,000 টাকা। যারা কোর্সটি করতে আগ্রহী তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন 019162311278। এখন আমি বলবো প্রফেশনাল কম্পিউটার ট্রেনিং অন MS ওয়ার্ড, অ্যাডভান্সড এক্সেল অ্যান্ড গুগল শিটস কোর্সটি করলে আপনি কি শিখবেন এবং শিখলে কি লাভ হবে। প্রথমেই দেখি এই ট্রেনিংটি কাদের জন্য প্রযোজ্য। আপনি যদি সদ্য পাশ করা বেকার হয়ে থাকেন তাহলে এই কোর্সটি আপনার জন্য। যারা চাকরি করছেন এবং কম কাজ করে বেশি রিপোর্ট পেতে চান। কম্পিউটার, বিশেষ করে MS ওয়ার্ড, MS এক্সেল এর অ্যাডভান্সড লেভেল এবং গুগল শিটস এর কাজ না জানার কারণে ভালো চাকরি পাচ্ছেন না। কম্পিউটার ভালো না জানার কারণে যেখানে আছেন সেখানে ভালো পারফর্ম করতে পারছেন না। প্রশিক্ষণে কি শেখানো হবে? কম্পিউটার সেন্টারের প্রশিক্ষণের সাথে আমার এই প্রশিক্ষণ সম্পূর্ণ আলাদা, কেননা আমার এই প্রশিক্ষণ সম্পূর্ণ বাস্তব কাজের অভিজ্ঞতার আলোকে তৈরি করা। যেমন, আপনি যখন কোনো ট্রেনিং সেন্টারে শিখতে যাবেন তখন দেখা যাবে যে কিছু বেসিক জিনিস দেখিয়ে দিবে এবং 4 থেকে 5টা সূত্র, যেমন কিভাবে রেজাল্ট শিট করতে হবে এবং কিভাবে বিদ্যুৎ বিল তৈরি করতে হয় তা শিখাবে, যা কিনা আপনার কাজের সাথে কোনো মিলই নেই। আর আমি আপনাকে শিখাবো আপনার কাজের সাথে রিলেটেড সমস্ত বিষয়সমূহ। MS ওয়ার্ড এর বেসিক জিনিস শেখানো হবে যাতে করে আপনি অফিসের কাজকর্ম সঠিকভাবে করতে পারেন। MS এক্সেল অ্যান্ড গুগল শিট এর 50 থেকে 60টা বেসিক জিনিস শেখানো হবে যাতে করে আপনি অফিসের সকল কাজকর্ম সঠিকভাবে করতে পারেন। MS এক্সেল অ্যান্ড গুগল শিট এর 30 থেকে 40টা সূত্র শেখানো হবে যা দিয়ে আপনি আপনার অফিসের কাজকে অনেক সহজ করে ফেলতে পারবেন। উক্ত সূত্রগুলির মাধ্যমে যে রিপোর্ট তৈরি করতে 20 থেকে 30 মিনিট সময় লাগার কথা তা 5 মিনিটের মধ্যে করা সম্ভব হবে। কিভাবে বিভিন্ন ধরনের রিপোর্ট, যেমন ইনভেন্টরি রিপোর্ট, ইয়ার্ন স্টোর, অ্যাক্সেসরিজ, ফেব্রিক্স, কেমিক্যালস, জেনারেল
শিপমেন্ট রিপোর্ট এন্ড এনি আদার রিপোর্টস অফ এনি ডিপার্টমেন্ট তৈরি করা যায় তা শিখতে পারবেন। শুধু তাই না, যে কোন ধরনের রিপোর্ট অতি সহজে তৈরি করতে পারবেন। কিভাবে আপনি আপনার বিভিন্ন তথ্য গ্রাফ এর মাধ্যমে ম্যানেজমেন্টকে প্রেজেন্ট করবেন তা শেখানো হবে। সূত্র প্রয়োগের মাধ্যমে এমন অনেক রিপোর্ট আছে যা অটোমেটিক্যালি তৈরি হয়ে থাকবে, যার জন্য 1 সেকেন্ড সময়ও নষ্ট করতে হবে না, অথচ আপনার রিপোর্ট তৈরি হয়ে থাকবে। এতে করে কর্মক্ষেত্রে 50 থেকে 80% সময় সাশ্রয় হবে। যেমন আপনি যখন স্টোরের কোনো মালামাল রিসিভ করবেন তখন এমআরআর এবং কোয়ালিটি সার্টিফিকেট অটোমেটিক্যালি হয়ে যাবে। তারপর আপনি যদি ইস্যুর জায়গায় প্রত্যেক দিন ইস্যু এন্ট্রি করেন তাহলে দেখা যাবে যে আইটেম ওয়াইজ মান্থলি স্টক রিপোর্ট তৈরি হয়ে যাবে। অন্যান্য তথ্যসমূহ। এই কোর্সটি আগামী 17 আগস্ট থেকে শুরু হবে। কোর্সটির মেয়াদ 2 থেকে 2.5 মাস। কোর্সটিতে মোট 15 থেকে 20টি ক্লাস করানো হবে। সপ্তাহে মাত্র 2 দিন রাত্রে 1 ঘন্টা করে অনলাইনে ক্লাস করানো হবে। কোর্স ফি মাত্র 4000 টাকা। যারা কোর্সটি করতে আগ্রহী তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন 019162311278।